প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রাতে। আপনারা যারা দেখছেন অনুষ্ঠানটি, বাংলাদেশ সামনে তার এগিয়ে যাওয়ার প্রত্যয়, এই শিরোনামে আমরা কথা বলছি। আমাদের অনুষ্ঠান আলোকিত করছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, অর্থনীতিবিদ এম আকাশ, নারী উদ্যোক্তা সেলিম আহমেদ এবং শিল্প উদ্যোক্তা গোলাম মোস্তফা। আমরা তার কাছে যাব, বিরতির আগে আমরা তার কাছে যেতে পারিনি। আমরা স্যারের একটু মন্তব্য শুনে আমরা গোলাম মোস্তফার কাছে যাব। স্যার, সেই মন্তব্যটি যে আমরা একটু ভাবনা চিন্তার সময় পেয়েছি এই ব্রেকটির মধ্যে, যে এশিয়ার অর্থনৈতিক থিঙ্ক ট্যাঙ্করা, মানে আবারও বলছি, এশিয়ার অর্থনৈতিক থিঙ্ক ট্যাঙ্ক যারা, তারা ভাবছে যে বাংলাদেশে 2013 সালের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি যেন ফিরে না আসে, বা বাংলাদেশ সেই জায়গায় ফিরে যাক, সেটি তারা চান না। তারা যেটা চান আমরাই সেটা চাই। এই কয়েকদিন আগে আমি জনকণ্ঠে একটি বক্তব্য দিয়েছি যে আমাদের সরকারের অন্যতম লক্ষ্যমাত্রা হচ্ছে to divert attention to economic growth, economic aspects of the nation. যে যখনই মানুষের চিন্তাধারা উন্নয়নের পথে ধাবিত হবে, তখনই তারা ওই যে মাঠে হইচই করা, তারপরে একটা জঘন্য পরিস্থিতির সৃষ্টি করা, ভয়ভীতির সৃষ্টি, এটার থেকে তারা সরে আসবে। এবং আমি মনে করি, আমার নিজের তো ব্যক্তিগত স্ট্র্যাটেজি হলো এটা, যে ওইখান থেকে মানুষের অ্যাটেনশন ডাইভার্ট করে দাও, তাদের অ্যাটেনশনটা চলে যাক অর্থনৈতিক উন্নয়নের দিকে, তাহলেই এটা একবারে কন্ট্রোল হয়ে যাবে। এই জন্য এটা স্বাভাবিকভাবে আমি তাদের সঙ্গে একমত যে কেউ ওই অবস্থার প্রত্যাবর্তন চায় না, কেন ওই রকম অবস্থায় বিনিয়োগ করা অত্যন্ত কষ্টকর, এই ঝুঁকি কেউ নিতে রাজি হবে না। এটা শান্তি শৃঙ্খলা প্রথম শর্ত ফর ইনভেস্টমেন্ট, বিনিয়োগ গ্রোথ। এখনও আমাদের বিনিয়োগ কিন্তু সেইভাবে পিক আপ করে নাই, এখনও সন্দেহ রয়েছে মানুষের মনে। এবং এটাই আমাদের এই যে 5 বছরে আমি এই বাজেট বক্তব্যে বলেছি, এটা হলো আমাদের থ্রাস্ট, যে হাউ টু ইমপ্রুভ বিনিয়োগ। আমরা সরকারি বিনিয়োগ যথেষ্ট বাড়িয়েছি, তাতে কিছু সুবিধা হয়েছে অন্যান্য বিনিয়োগের, যেমন এই যে মোস্তফা সাহেব বলবেন, এখন পাওয়ার ওয়াজ এ সিরিয়াস কনস্ট্রেন্ট ইন ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ। আমার মনে হয় এটাকে আমরা মোর অর লেস উই হ্যাভ লিকড ইট, নট দ্যাট উই হ্যাভ ওভারকাম ইট, বাট উই হ্যাভ লিকড ইট। এটাকে এখন যে অবস্থা এনেছি, ওয়ান ক্যান লুক ফরওয়ার্ড টু 2017-2018, দেখবে যে না, এখানে পাওয়ার শর্টেজ তেমন হওয়ার সম্ভাবনা নেই। আরেকটি দিক আমাদের বাকি রয়েছে এখনও, আমরা চেষ্টা করছি সেটা, যোগাযোগটাকে আরও উন্নত করতে হবে। এই যে 4 লেন বিটুইন চিটাগং এন্ড ঢাকা, এটা খুবই ইম্পর্টেন্ট ফর ইকোনমিক রিজনস। এরকম ধরনের কাজগুলো আমাদের একটু জোর দিতে হবে। এবং যে কথাটি আপনি বললেন যে থিঙ্ক ট্যাঙ্কসটা, মানে তাদের স্বার্থেই এই ভাবনাটি ভাবতে হচ্ছে যে 2013-তে বাংলাদেশের যে পরিস্থিতি ছিল সেটিতে কেউ ফিরতে চায় না। আমি একটু আমাদের গোলাম বলে আরেকটা জিনিস সেটা মনে রাখা উচিত, বাংলাদেশে এখন ডোমেস্টিক ডিমান্ড ইজ প্রিটি গুড। ডোমেস্টিক মার্কেট যদি না বাড়তে থাকে তাহলে বিনিয়োগ খুব আসে না, কেননা তারা একটা কোর কিটা চায়, রিটার্ন চায়। কোর রিটার্নটা হবে এখানকার মার্কেট। অ্যান্ড বাংলাদেশ মার্কেট এখন I think Akash can say better about it. আমার ধারণা it is growing. স্যার, আমি একটু মোস্তফা ভাইয়ের কাছ থেকে একটু ঘুরে আসতে চাই। মোস্তফা ভাই, আপনি শুনতে পাচ্ছেন এবং আমার অনুষ্ঠান দেখছেন, এবং মাননীয় অর্থমন্ত্রী বলছিলেন যে আপনি বলবেন যে বাংলাদেশের পরিস্থিতিটি এরকম হয়েছে যে বেসরকারি পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন করে ফ্যাক্টরিগুলোর চালাতে হচ্ছে, সেই সক্ষমতা আপনাদের আছে। এবং যেমনটা আমরা বলছিলাম যে আমরা সবসময় নেতিবাচক বিষয়গুলো সবসময় তুলে ধরি, বা টেলিভিশন টকশোগুলোর প্রধান বিষয় হয়ে থাকে যে যত নেতিবাচক দিকগুলো আমরা খুঁজে বের করব। তো এই মানসিকতার মধ্য থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেটি আমরা করি না, দেখাই না, বা পছন্দ করি না। মানে এই ব্যাপারগুলো কি মনে হয় আসলে কোন পর্যায়ে আছে? আমি কি ঠিক বলছি? কি বলবেন মোস্তফা ভাই? ধন্যবাদ প্রণব, আমাকে এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথমত যে জিনিসটা বলতে চাই, বাংলাদেশ 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আজকের যে অবস্থান, সেখানে সরকার, জনগণ,
আপামর জনগণ সবারই অবদান আছে। আমি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ দিতে চাই। এই সরকার যখন 2009 সালে ক্ষমতায় এলো, সরকারি দলীয় অনেক নেতা বলেছিল যে যেটা 37 বছরে সম্ভব হয় নাই সেটা কিভাবে 5 বছরে সম্ভব হবে 10,000 মেগাওয়াট ইলেকট্রিসিটি উৎপাদনের। আমরা জাতি হিসেবে গর্বের সঙ্গে বলতে চাই যে আমরা 10,000 মেগাওয়াট পাওয়ার প্রোডাকশন করেছি 5 বছরের মধ্যে। আল্লাহ যদি সহায় থাকে, আমরা প্রাইভেট এবং গভর্নমেন্ট দুই সেক্টরেই বিদ্যুতের যে আজকে যে সমস্যাটা আছে এটা হয়তো বা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা উদাহরণ দিচ্ছি, আমরা প্রাইভেট সেক্টরে ক্যাপটিভ এবং স্মল মিলে আইপিপি বাদেই প্রায় 1800 মেগাওয়াট পাওয়ার উৎপাদন করি, যেটা এই 10,000 বিদ্যুতের পাশাপাশি, তার মানে প্রায় 12,000 মেগাওয়াট বাংলাদেশে আসলে বিদ্যুৎ তৈরি হয়। মধ্যখানে আমাদের যেহেতু বিদ্যুতের অভাব ছিল, যার জন্য আমরা নিজেরাই বিদ্যুৎ উৎপাদন করতে সচেষ্ট হয়েছি। আমাদের অনেকেই, আমরা ইনক্লুডিং আমাদের কোম্পানি, আমরা ন্যাশনাল গ্রিডে বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছি এবং একটু যদি মাননীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করব, আমাদের যদি বিদ্যুতের দামটা একটু বাড়ায় দেওয়া যায়, 2 টাকা 39 পয়সা আমরা মাত্র দেই সাপ্লাই, যদি একটু বাড়ায় দেওয়া যায় তাহলে আমরা কন্টিনিউয়াসলি 300 থেকে 400 মেগাওয়াট সাপ্লাই দিতে পারবো এবং এর জন্য সরকারকে কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না। এটা আমরা উৎপাদন করে, আমরা যে ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে আমাদের, সেই উৎপাদন করে তারপরে সরকারকে দিচ্ছি। তো সরকারও লাভবান হচ্ছে, দেশও লাভবান হচ্ছে, ইন্ডাস্ট্রিও প্রফিটেবল হচ্ছে। দ্বিতীয়ত আমি আর একটা জিনিস বলতে চাই, বাংলাদেশের সৌভাগ্য এটা বলতে হবে যে দেশ স্বাধীনের পর থেকে প্রথম প্রধানমন্ত্রী, পরে যিনি অর্থমন্ত্রী হয়েছেন, সেই থেকে এখনো পর্যন্ত যত অর্থমন্ত্রী এসছে বেসিক্যালি তারা সবাই কিন্তু দেশপ্রেমিক ছিল এবং ব্যক্তিগতভাবে অনেস্ট ছিল। আজ পর্যন্ত কোনো অর্থমন্ত্রীর বিপক্ষে আমার মনে হয় না কেউ কোনো অর্থমন্ত্রীর বিপক্ষে বলেছে যে অর্থমন্ত্রীরা কোনো খারাপ কিছু করেছে। এটা আমাদের জাতি হিসেবে গর্ব করার বিষয়। অনেকের নামে অনেক কিছু আছে, এই দেশের রাষ্ট্রপ্রধান পর্যন্ত অনেকেই অনেক খারাপ কাজে বা অনৈতিক কাজে ছিলেন, কিন্তু এদেশের অর্থমন্ত্রীদের সম্বন্ধে কেউ কোনো কিছু বলতে পারেনি। আমরা যারা শিল্প উদ্যোক্তা, আমরা গত বছরও প্রায় এক্সপোর্ট এত বিপক্ষে এনভায়রনমেন্ট ছিল, পলিটিক্যাল এনভায়রনমেন্ট বিপক্ষে ছিল, তারপরেও আমরা রানা প্লাজার দুর্ঘটনার পরেও আমরা প্রায় 16% এক্সপোর্ট গ্রোথ করেছি। 30 বিলিয়ন প্লাস $30.17 বিলিয়ন এক্সপোর্ট করেছি। আমরা প্রায় $3.5 বিলিয়ন কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস। আমাদের যারা ভাই বিদেশে আছেন, কষ্ট করে টাকা পাঠাচ্ছেন, তারা উত্তরোত্তর টাকা পাঠাচ্ছেন। আমাদের কৃষকরা যারা উৎপাদন করছে, এটা ইমাজিন করা যায় না। 200 বছর আগে, 250 বছর আগে ওই দেশে খাদ্যের অভাব ছিল। মাশাআল্লাহ আজকে 16.5 কোটি লোক এই দেশে, সিআইএ ফ্যাক্ট বুক অনুপাতে জুলাই মাসে 16.62 লক্ষ লোক আমাদের আছে। সেই 16.62 লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আমরা আবারও এক্সপোর্ট করতেছি চাল বা অন্যান্য দ্রব্য। এটা আল্লাহর কাছে হাজার শুকর যে আল্লাহ আমাদেরকে এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছে। এটা অসংখ্য ধন্যবাদ মোস্তফা ভাই। আমরা আসবো আপনার কাছে এবং আমি যে বিষয়টি নিয়ে শুরু করেছিলাম যে আমরা কখনো পজিটিভ ইনিশিয়েটিভের কথা তুলে ধরি না, বা টেলিভিশন মানেই হচ্ছে যে সব নেতিবাচক, এগুলি গেল 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 এরকম একটি থাকে এবং আমাদের দর্শকরা আমাদের ফোন করে প্রায়শই এই অভিযোগগুলো তারা নানানভাবে আমাদের বলে থাকেন। আর মানুষ খুব বাস্তববাদী, তারা চোখের সামনে একটা উদাহরণ দেখতে চান এবং সেইটি দেখতে পারলে তারা তাদের প্রসঙ্গটি টেনে নিয়ে আসেন। সেলিম আপু আপনার কাছে আমি আসবো, তার আগে স্যার আপনি বোধহয় কিছু যোগ করতে চাইছেন। এবং স্যার আমরা দর্শক ফোন সাধারণত আমরা এই অনুষ্ঠানে নেই না, কিন্তু একজন দর্শক আছেন, তিনি মার্কেন্টাইল ব্যাংক থেকে আপনাকে প্রশ্ন করতে চান। তিনি বলছেন যে পদ্মা সেতুর কাছাকাছি যদি একটি যমুনা সেতুর কাছাকাছি যদি একটি রেল লাইন, আমি তার মুখ থেকে একটু মানে প্রশ্নটি একটু শুনতে চাই। নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, মাননীয় অর্থমন্ত্রী শুনছেন, আপনি যদি আপনার প্রশ্নটি করেন। জি আসসালামু আলাইকুম স্যার। স্যার জি স্যার শুনছেন। জি স্যার, আমি ম্যান অফ বগুড়া, আমি মার্কেন্টাইল ব্যাংকে চাকরি করি। তো আমি একটা বিষয়, একটা খুব জনগণের মানে আমি মনে করি অনেকগুলো মানুষের ইস্যু, সেটা হলো বগুড়া থেকে সরাসরি যদি বঙ্গবন্ধু সেতু পর্যন্ত একটা রেল লাইনের ডুয়েল গেজটা করা যায়, যেটা এখন ঘুরে নাটোর হয়ে রাজশাহী হয়ে যেতে হয়, এটা যদি করা যায়
উত্তরবঙ্গের যোগাযোগ ক্ষেত্রে একটা বিপ্লব সাধিত হবে আমি মনে করি। এটা দুর্ঘটনা কমবে এবং মানুষ খুব সহজে যেতে পারবে, সাশ্রয়ী হবে এবং রাস্তার উপর চাপ কমবে। এইটা বিষয়ে আমি একবার শুনেছিলাম যে সরকারের পরিকল্পনা আছে যে এটা মাত্র 70 কিলোমিটার রাস্তা, এটা যদি স্যার করেন স্যার উত্তরবঙ্গের মানুষ স্যার ধন্য থাকবে স্যার। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নের জন্য স্যার। আমরা আসলে মানে গণমাধ্যমের ক্যারেক্টার কিন্তু এটি যে আমার সঙ্গে সেলিমাপুর ঝগড়াঝাটি সেটি আমি প্রচার করব নাকি মানুষকে সুযোগ দিব, সে তার সমস্যাটা মাননীয় অর্থমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবে এবং তার ভিত্তিতে আমরা একটা সমন্বিত উন্নয়ন পরিকল্পনা করব। মাননীয় অর্থমন্ত্রী আপনি তার প্রেক্ষিতে যোগ করছিলেন মোস্তফা ভাইয়ের প্রেক্ষিতে যে আমরা চাল রপ্তানি করছি এবং বেশ ইনিশিয়েটিভ নিচ্ছি, সেগুলো নিয়ে আপনার একটু আমার এটা প্রশ্ন হলো যে আমাদের এখন উৎপাদন ক্ষমতা প্রায় 10,000 মেগাওয়াট, কিন্তু আমরা উৎপাদন করতে পারছি মাত্র 7,000 মেগাওয়াট। এর জন্যে যথেষ্ট কি বলে ওই যে ব্রাউন আউট হয়। এইটার থেকে কি করে আমরা মুক্তি পেতে পারি? ইসি 10,000 মেগাওয়াট আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি। হ্যাঁ, এটার থেকে আমি প্রিপেয়ার্ড যে 20% পাবো না, কিন্তু তার চেয়ে বেশি কেন পাবো না? এটা কি করা যায় ব্যাপারে? মানে স্যার আপনি কি প্রশ্ন করলেন? হ্যাঁ, প্রশ্ন করছি। মোস্তফা ভাই নিশ্চয়ই আপনি শুনছেন মাননীয় অর্থমন্ত্রীর প্রশ্নের যদি উত্তর আপনি দেন। আমরা তো উৎপাদন করছি মাননীয় মন্ত্রী, আমরা প্রায় 2000 মেগাওয়াট 1800 মেগাওয়াট উৎপাদন করছি এবং আমরা বলছি যে আমাদের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, ক্যাপটিভ পাওয়ার যারা প্রডিউস করছি, সরকারের কোনো গ্যারান্টি দিতে হচ্ছে না যে আমরা 80% মিনিমাম পাওয়ার কিনতে হবে। আমাদের যে 400 মেগাওয়াট পাওয়ার আছে, কোনো ইনভেস্টমেন্টের দরকার নাই, আন্ডারটেকিংয়ের কোনো দরকার নাই, এসওএস বেসিসে আমরা সাপ্লাই দিয়ে দেবো। তাহলে এখানে আরও প্রোডাকশনে আসতেছে 2000 প্লাস আমরা 24/7 সাপ্লাই দিতে পারবো প্রায় 400 মেগাওয়াট। অলরেডি আমরা 110 মেগাওয়াটের মতো সাপ্লাই দিচ্ছি সবাই মিলে ন্যাশনাল গ্রিডে। আর দ্বিতীয়ত বলছি যে বাংলাদেশের প্রাইভেট সেক্টর পৃথিবীতে অনন্য, এখানকার শ্রমিক এবং উদ্যোক্তা সবাই হাট পরিশ্রম করে। আপনি নিজেই দেখেন মাননীয় মন্ত্রী, রাত এখন প্রায় 10:15 বাজে, আমি কিন্তু অফিসে কাজ করছি। তো আমার মতো অনেক উদ্যোক্তাই এখন টাইম জোনের জন্য আমরা আমেরিকার সঙ্গে কাজ করতে হচ্ছে, আমরা জাপান কোরিয়ার সঙ্গে কাজ করতে হচ্ছে। তো সুতরাং আমরা কিন্তু হার্ড ওয়ার্ক করছি এবং আমরা প্রোডাকশন করতে পারবো। হোয়াট উই নিড যে এক্সপ্লোরেশনের ক্ষেত্রে আমাদের যেহেতু একটু অভাব আছে, যেমন গ্যাস নাই, আমাদের এলএনজি টার্মিনাল দরকার, যেটা এলএনজিতে আবার অসুবিধা হচ্ছে, আমরা প্রাইভেট সেক্টরে করার জন্য চেষ্টা করছি। সমস্যা হচ্ছে এলএনজির আমরা যেটা গ্যাস বিক্রি করি বা কিনি, সরকার যেটা বিক্রি করে প্রায় $2 বা $2.5। এলএনজি যখন ইম্পোর্ট করব তখন $16 থেকে $19 ওয়ার্ল্ড মার্কেটে আছে। যদিও আমেরিকান শেল গ্যাসের জন্য একটু গ্যাসের দাম কমে গেছে, উই ক্যান ইম্পোর্ট ফ্রম কাতার, ইরান, প্লাস এদিকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। বাট আমাদের সমস্যাটা হচ্ছে যে প্রাইভেট সেক্টর যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে বড় ভূমিকা পালন করতে এবং প্রাইস অ্যাডজাস্টমেন্টের দরকার ছিল। মাননীয় মন্ত্রী, আমরা যদি হোল নেশনকে সাবসিডি দিয়েই চালাই সব কিছুতে, তাহলে মনে হয় অসুবিধা হবে। আমাদের এই সাবসিডি জিনিসটা এগ্রিকালচার ছাড়া বাইরে কিন্তু একটু কমায় দেওয়া উচিত। লাক্সারিয়াস গুডে যারা বড় লোক আছে তারা বেশি ট্যাক্স দিয়ে দেবে সারা পৃথিবীতে যেটা নিয়ম, যারা গরিব মানুষ ওর মিডিল ক্লাস তারা ট্যাক্স কম দেবে, যেটা বাংলাদেশেও আছে। আমরা যে জিনিসটা চাচ্ছি যে বিদ্যুৎ আমরা উৎপাদন করব। বিদ্যুতের সমস্যা এই দেশে আগে বলতো কি যে বটমলেস বাস্কেট, আমরা ওই দুর্নাম ঘুষিয়েছি। আমাদের কি হলো, সবসময় বন্যা, ন্যাচারাল ডিজাস্টার, উই ক্রস দ্যাট। দেন আমাদের কি হলো যে গার্মেন্টসে চাইল্ড লেবার ইস্যু ছিল, সেগুলি আমরা ফেস করেছি। এখন যেটা হচ্ছে যে এই অ্যাকর্ড অ্যালায়েন্সের যত সমস্যা আমার সৌভাগ্য হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে চায়নায় যাওয়ার। আমরা চাইনিজদের সঙ্গে আলাপ করে দেখেছি, তারা মনে হয় তাদের বডি ল্যাঙ্গুয়েজে বলছে তারা বেশি ইন্টারেস্টেড আমাদের দেশে ইনভেস্টমেন্ট করার জন্য। আমি আসবো, আমি মুস্তফার শেষ কথাটি যেটি তিনি বলছেন যে তাদের বডি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে তারা বেশি ইন্টারেস্টেড আমাদের দেশে ইনভেস্টমেন্ট করার জন্য, সেটি একটি। স্যার আপনি ভাবতে ভাবতে আমি একটু দুজনকে একটি কমন প্রশ্ন করে একটু ঘুরে আসতে চাই। সেলিমাপু, বাংলাদেশের গ্রাম এবং প্রত্যন্ত অঞ্চলে আপনি এবং এম আকাশ আপনাদের ঘোরার সবচেয়ে বেশি অভিজ্ঞতা, যে মানুষের সঙ্গে কাজ করেন এবং প্রান্তিক পর্যায়ের যারা মানুষ আছে তাদের সঙ্গে আপনি কাজ করেন। আমি
আমরা আসলে যে ইনিশিয়েটিভের কথা বলছি বা যে লিডারশিপের কথা বলছি বা যে উদ্যোগের কথা বলছি বা এগিয়ে যাওয়ার প্রত্যয়ের কথা বলছি, এ ধরনের বিষয়গুলো দেখেন কিনা আপনি? এবং অবশ্যই দেখি। আমি একটু উদাহরণ দিই, হাতিয়া দ্বীপের কথা। হাতিয়াতে কোনো বিদ্যুৎ নাই, হাতিয়াতে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত কঠিন, কিন্তু গত 1 বছর ধরে আমরা একটা প্রকল্পে কাজ করছি এবং সেখানে 400 জন নারী উদ্যোক্তা এখন ইমপ্রুভ কুক স্টোভ, উন্নত চুলা তৈরি করছে এবং তারা বিক্রি করছে। এবং পুরা পরিবেশ, যে এই যে পরিবেশ থেকে রক্ষা করা, কারণ ওখানে একটা সার্ভেতে দেখা গেছে যে তারা যেই কাঠগুলি ব্যবহার করে বাচ্চাকে কোলে নিয়ে, সেখানে কিন্তু লাংসে অনেক ইনফেকশন হচ্ছে। তো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নারী বলুন পুরুষ বলুন, হয়তো তার প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, কিন্তু তাদেরকে যদি একটা প্রশিক্ষণ দেওয়া যায়, একটা দক্ষতার সুযোগ দেওয়া হয়, কিছু করে কোনো বাজারজাতকরণ করার জন্য একটা লিঙ্কেজ করে দেওয়া যায়, যেটা আমি শরণখোলাতেও আমি দেখেছি পুরা সিডোরে ভেসে গেছে। এবং সেখানে আমরা যখন নারীদেরকে প্রশিক্ষণ দিয়েছি, ছোট ছোট বাছুর দিয়েছি। আজকে আপনি যদি শরণখোলায় যান, সেই 300 জন নারী উদ্যোক্তা গরুর দুধ বিক্রি করছে, ডিম বিক্রি করছে। সো পুরো জিনিসটাই কিন্তু যখনই তাদেরকে নিয়ে একটু নাড়াচাড়া করলে, এটা রান্নার মতন আর কি, আপনি যদি সঠিক প্রণালী দিয়ে আপনি নাড়াচাড়া করেন, একটা ভালো খাবার প্রস্তুত হবে। ঠিক সেরকমই আমাদের বাংলাদেশের মানুষরা, যে আমাদের শুধু এখন সবচেয়ে বড় সুযোগ হচ্ছে দুটো জায়গায়। একটা হচ্ছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমি উদ্যোক্তা উন্নয়নে পড়াই, এবং আমি দেখেছি তরুণ একটা প্রজন্ম আছে যারা কিন্তু ব্যবসা বাণিজ্য সব জায়গায় আসতে চাচ্ছে। তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে এই তরুণদের জন্য একটা এসএমই ফাউন্ডেশনটাকে আরও এফেক্টিভ করা, বা অন্যান্য প্রতিষ্ঠানগুলিকে যাদের কিছু নাই, সম্পদ নাই, আমি জামানত দিতে পারবো না, আমি নতুন ব্যবসায় আসছি, তাদেরকে একটা দক্ষতা দিয়ে আমরা যখনই সুযোগ করে দিচ্ছি, আমি কিন্তু একেবারে একটা অন্য মানুষ, মানে আপনি 3 বছরের মধ্যে একটি মানুষ, আমার মনে আছে শরণখোলা আমি 3 বছর পরে একটা বয়স্ক মহিলা আমাকে বলল, আমি জীবনেও ভাবি নাই যে আমি টাকা আয় করতে পারবো। আমি সবসময় এই বাড়ির থেকে খাবার নিতাম, ওই বাড়ির থেকে কাপড় নিতাম, টাকা যে আয় করা যায় আমি সেটা জানতাম না। তো এইটাই হচ্ছে যে আপনি একটু সুযোগ দিলেই আমার দেশের মানুষরা অর্থনৈতিক কথা বলছি বা পজিটিভ লিডারশিপের কথা বলছি, সেটি এমএম আকাশ আপনার অভিজ্ঞতাটা একটু শুনতে চাই, প্রান্তিক পর্যায়ে মানুষের যে অভিজ্ঞতা। আমি প্রথমে একটা জিনিস বলবো যে ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে যদি বাংলাদেশ ইকোনমির পারফরমেন্স দেখা যায়, তাহলে এটা রিজনেবলি গুড, কিন্তু ন্যাশনাল পোটেনশিয়ালিটি রিয়ালাইজড হচ্ছে কিনা, এই